একদিন আমার ফুপু সন্ধেবেলা খাওয়ার পানি আনতে গিয়ে বাড়ির কাছাকাছি এসে কলসি ফেলে দৌড়ে ঘরে ঢোকেন। দৌড়ের তেজ এত বেশি ছিল যে ফুপুর জুতো ছিঁড়ে গেল। আমার দাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমার ফুপু বললেন, মা, ওকে আমি দেখেছি, ও হাসছে। আমার দাদি বললেন, কে আসছে? ফুপু বললেন, ওই শয়তানটা আসছে, আমাকে বাঁচাও। এর ৩-৪ মিনিট পরেই আমার ফুপুর শরীরে ওই জিনটা ভর করল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ফুপু ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে গেলেন। কেউ ধরে রাখতে পারেনি। সাথে সাথে আমার বাবা ও চাচারা লাইট নিয়ে বের হলেও আমার ফুপু কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। সবাই চারদিকে খুঁজেও ফুপুকে কোথাও পেলেন না। শুধু বাড়ির পেছনের দিকের বাগানে ফুপুর একটা শাড়ি পাওয়া গেল। সবাই বুঝতে পারলেন এদিকেই গেছেন ফুপু, কিন্তু কেউ এগোতে চাইলেন না। কি করার ছিল আমার বাবার? তার তো নিজের বোন, তাকে বাঁচাতে হবে। আল্লাহর নাম করে বাবার সাথে আরো 2 জন সাহসীকে নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে বের হলেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাফিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা, এবং আপনাদের ভালো লাগবে। যারা শুনছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। তাহলে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই, চলুন। একজন পাঠক লিখেছেন, আমি অনেক দিন ধরেই ঘটনা পাঠাতে চেয়েছিলাম, কিন্তু সাহস করে লেখা হয়নি। লেখার হাত ভালো নয়। ঘটনাটি প্রচারযোগ্য হলে প্রচার করবেন, আমার নাম প্রকাশ করবেন না। এই ঘটনাটি আমার ফুপুর সাথে ঘটেছে লম্বা সময় ধরে। আমার ফুপু তখন কিশোরী। আমাদের বাড়ির সামনের দিকে মেইন রাস্তা, রাস্তা ঘেঁষেই বড় নদী। পেছনের দিকে আছে পরপর বড় দুটো বাগান এবং তার পেছনে প্রশস্ত ধানক্ষেত। আমার ফুপু খুব সুন্দরী ছিলেন। আমাদের বাড়ির পেছনের বাগানটা বেশ ঘন ছিল। ওখানে প্রায় জিনের আসর করা হতো, কিংবা মেয়েদের গোসল দেয়া হতো রাতের বেলায়। তাই প্রায় রাতেই আমাদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কারণ কবিরাজ বা ওঝারা ওখানে জিনে ধরা লোকদের গোসল করাতো। কথিত ছিল বাগানের ভেতর যে পুকুরটা আছে তার চারপাশে এক মস্ত তাল গাছ, ওখানে জিনরা থাকে। ওই পুকুরের পানি কিছুদিন পর পর রং পাল্টাতো। বর্তমানে পুকুরটি মরে গেছে। কোনো বিশেষ কারণ ছাড়া ওই বাগানে দিন দুপুরেও কেউ যেত না। এক গভীর রাতে এক জিনে আক্রান্ত মেয়েকে গোসল করাতে আনা হয় এবং সবাইকে সতর্ক করা হয় যেন আগামী 40 দিনের ভেতর ওই স্থানে কেউ না যায়। কিছুদিন পর চৈত্রীর এক দুপুরে আমার ফুপু তার 2 বন্ধুকে নিয়ে খেলতে খেলতে বাগানের ভেতর পুকুরের কাছে চলে যায় এবং কিছু খেলাধুলার সামগ্রী সংগ্রহ করে। তার মধ্যে ছিল ওই গোসল দেয়া ব্যক্তির কাপড়, হাড়ির ভাঙা টুকরো, ফুল, বসার টুল ইত্যাদি। সারাদিন তারা এসব নিয়ে মাতামাতি করে এবং সন্ধ্যা নাগাদ তাদের 3 জনেরই ভীষণ জ্বর আসে। এখান থেকে ঘটনা শুরু। তাদের মধ্যে যে ছেলেটি ছিল সে ছিল প্রলাপ বকছিল। রাত বাড়ার সাথে সাথে তার আচরণ পাগলাটে হয়ে যায়। আমার ফুপু এবং তার অন্য বন্ধুরা প্রচণ্ড জ্বরে সেন্সলেস অবস্থায় পড়েছিল। সকাল নাগাদ সকলের জ্বর কমল। যেহেতু আর কিছু ঘটেনি তাই কেউ পাত্তা দিল না। কিন্তু পরের দিনগুলোতে ফুপুর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল। বেশ কিছু বছর পর আমার ফুপু যখন পূর্ণ যুবতী হয়ে ওঠেন, তখন থেকেই সমস্যা বাড়তে থাকে। 3 জনই একই সাথে এই সমস্যায় ভুগতে থাকেন। ফুপুর বান্ধবী হঠাৎ করেই কথাবার্তা বন্ধ করে এক নাগাড়ে আকাশের দিকে তাকিয়ে থাকত এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যেত। আরেক বন্ধু নিজের মাথার চুল টেনে বারবার একই শব্দ উচ্চারণ করতে থাকত। ঘণ্টাখানেক পর ঠিক হয়ে যেত এবং কি করেছিল ভুলে যেত। শুধু আমার ফুপু পাগলাটে আচরণ করতে শুরু করে। সব সময় খিটখিটে মেজাজ থাকত, যাকে পেত তাকে গালাগাল করত। আগের দিনে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেয়া হতো। আমার ফুপুরও বিয়ের প্রস্তাব আসতে থাকলেও শেষ সময় বিয়ে ভেঙে যেত।
ফুপু বিয়েতে আগ্রহ দেখাতো না, পাত্রপক্ষের সামনে আসতে চাইতো না। বিয়ের আলোচনা যত বাড়ত, ফুপু তত অস্থির হতে থাকত। অনেক চেষ্টার পরে যখন তার বিয়ে ঠিক হলো, হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ শুরু করে। অশ্রাব্য ভাষায় চিকন কণ্ঠে সবাইকে গালাগালি করতে থাকে। তাড়াতাড়ি মসজিদের হুজুরকে ডাকা হলো। হুজুরকে দেখে ফুপু আরও অস্থির হয়ে ওঠে এবং হুজুরকে গালাগালি শুরু করে। হঠাৎ ফুপুর সাথে থাকা হিন্দু জিনটি কথা বলে ওঠে, ওকে কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করবি না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গ কখনো ছাড়ব না, আমৃত্যু আমরা একসঙ্গে থাকব, কেউ যদি এতে বাদ সাধে আমি তাকে নিয়ে যাব। এরপর ফুপু অজ্ঞান হয়ে যান। হুজুর বলেন, জিনটি অনেক শক্তিশালী, তিনি কিছু করতে পারবেন না। তার সাথে একটি হিন্দু জিন থাকে যা বেশ কয়েক বছর আগেই ভর করেছে। এরপর দাদা দাদি বিভিন্ন ওঝা কবিরাজের কাছে যেতে থাকেন। কেউ সাহায্য করতে রাজি না হয়ে বলেন, এই জিন তাড়ানো সম্ভব নয়, কারণ এটি খবিশ নিকৃষ্ট জাতের জিন এবং ফুপুর সাথে বিয়ে করে নিয়েছে। এত বছর ধরে জিনটি ফুপুর সাথেই আছে, এখন যাবে না। শেষে এক হুজুরের সন্ধান পান। তিনি বলেন, জিনটি অনেক জেদি, তবে তিনি কিছু দিনের জন্য তাবিজ কবজ দিতে পারেন। তিনি নির্দিষ্ট তিথিতে 3 রাস্তার মাথায় সূর্যোদয়ের আগে গোসল করাতে বলেন এবং কিছু নিয়ম দেন। এরপর দিন থেকেই জিনের তাণ্ডব শুরু হয়। সন্ধ্যা হলেই আমাদের বাড়ির আশেপাশে প্রচণ্ড ঝড় শুরু হতো। চারিদিকে গাছের ডালপালা পরস্পরের সাথে আছড়ে পড়ত, টিনের চালে ঢিলো মারার শব্দ, কেউ হেঁটে যাওয়ার শব্দ। প্রতিবেশীরাও ভুক্তভোগী হলেন। হুজুর জানালেন, জিনটি উন্মাদ হয়ে গেছে, সে যেভাবেই হোক ফুপুর নিয়ে যাবে। আগামী 41 দিন ফুপু যেন ঘর থেকে বের না হয়। সেই সময় ফুপুকে পালাক্রমে পাহারা দেয়া হলো। 41 দিন পর সবকিছু ঠান্ডা হয়ে গেল। ফুপুর বিয়ের কথা আবার শুরু হয় এবং ঝামেলা ছাড়াই বিয়ে হয়। বিয়ের 1 বছর পর ফুপু গর্ভবতী হন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে স্বামীকে মারধর ও গালাগালি করতে শুরু করেন। আব্বা খবর পেয়ে ফুপুর বাড়ি গিয়ে দেখেন ফুপুকে বেঁধে রাখা হয়েছে। ফুপু বিড়বিড় করছিলেন, আব্বা শুনলেন। একজন স্ত্রী তার স্বামীর সাথে সাংসারিক কথাবার্তা বলছে। পূর্বের সেই হুজুরকে ডাকা হলে জিনটি বলে, আমি তো কখনো যাইনি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, আমি ওকে ছাড়ব না। হুজুর জানতে পারেন তাবিজগুলো উধাও হয়ে গেছে। হুজুর বলেন, এতে সমস্যা হয়েছে। তিনি আবার তাবিজ ও তেল দেন। ফুপু ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও সমস্যা সুপ্ত অবস্থায় থাকে। ফুপুর বাড়িতে না গিয়ে নিজের বাড়িতেই থেকে যায়। তার একটি মেয়ে হয়, কিন্তু মেয়েটি দেখতে ফুপুর মতো না হয়ে কুচকুচে কালো ছিল। ফুপা বাবুকে কোলে নিতে চাইলে ফুপু দিতেন না। 2 বছর পর ফুপা আসা যাওয়া বন্ধ করে দেন। এরপর বহুবার ফুপুর ওপর জিন ভর করত। তিনি অস্বাভাবিক শক্তিশালী হয়ে যেতেন, 5-7 জন মিলেও ধরে রাখতে পারত না। দরজা ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করতেন। একবার সন্ধেবেলা পানি আনতে গিয়ে তিনি দৌড়ে ঘরে ঢোকে এবং বলেন, শয়তানটি আসছে। 3-4 মিনিট পর জিন ভর করলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের জঙ্গলের নালার কাছে একটা কাঁঠাল গাছের মাথায় বসে মগ্ন অবস্থায় তাকে পাওয়া যায়। এভাবে অনেক বছর কেটে যায়। ফুপু দ্বিতীয় বিয়ে করে। প্রথম দিকে ঝামেলা না থাকলেও কয়েক মাস পর আবার সমস্যা শুরু হয়। ফুপা অনেক চেষ্টা করে, শেষে ফরিদপুরের ভাঙায় এক কবিরাজের সন্ধান পান। 7 দিন চিকিৎসা চলে, প্রতি রাতে জিনকে হাজির করা হতো। অন্য এক কবিরাজের তন্ত্রমন্ত্র ও জিনের সমন্বয়ে জিনটিকে দুর্বল করা হয়। গভীর রাতে মাটির মটকার ওপর ফুপুকে গোসল দিয়ে পবিত্র করা হয়, কালো ছাগল ও মুরগির রক্ত দেয়া হয়। গোসল শেষে দেখা যায় ফুপুর সারা শরীরে নখের আঁচড়ের ক্ষত। এরপর ফুপু সুস্থ হতে থাকে। তিনি আবার সন্তান সম্ভবা হন। কিন্তু ফুপা অসুস্থ হতে থাকেন এবং আর্থিক সংকট শুরু হয়। ফুপুকে খুব ভালোবাসতেন। ফুপা এখন মারা গেছেন 2 বছর হলো। ফুপু এখনও মাঝে মাঝে অসুস্থ থাকেন। ফুপু একদিন বলেছিলেন, জিনটি দেখতে এত ভয়ঙ্কর ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
দেখলেই শরীরের রক্ত হিম হয়ে যায়। আল্লাহ সবাইকে রক্ষা করুন, কেউ যেন এমন পরিস্থিতিতে না পড়ে। আমি ফুপুর জন্য দোয়া চাই। ঘটনাটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। দ্বিতীয় ঘটনাটিও হেডফোন ব্যবহার করলে গল্পটি আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। ঘটনাটি পাঠিয়েছেন রাকিব নামের এক ভাই। তার মেইলে যা লেখা ছিল আমি হুবহু পড়ে শোনাচ্ছি। আজ আমি যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা। কোনোদিন ভাবিনি এমন কিছু সম্মুখীন হতে হবে। কখন কার জীবনে কি বিপদ আসে সেটা কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছেন। চাচার 2 ছেলে, 1 মেয়ে। মেয়েটাই সবার ছোট। বড় ছেলের নাম রাফি, ছোটটার নাম শাফি। রাফি আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট হলেও আমাদের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। আমি প্রায়ই চাচার বাড়িতে বেড়াতে যেতাম। গ্রামের পরিবেশ, বিশেষ করে রাতের বেলা চাঁদের আলোয় হাঁটতে আমার ভীষণ ভালো লাগতো। একবার শীতকালে চাচার বাড়ি গেলাম। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, সদ্য কলেজে ভর্তি হয়েছি, আর রাফি তখন ক্লাস 9-এ। সেই সময় চাচাদের গ্রামে একটা বড় মেলা বসেছিল। বিকেলে আমি আর রাফি মেলায় গেলাম। চারদিকে আলো, মানুষের ভিড়, আনন্দ, নাগরদোলা, খাবার, সব মিলিয়ে সময়টা দারুণ কাটছিল। হঠাৎ এশার আজান ভেসে এলো। আমি বললাম, রাফি, রাত হয়ে যাচ্ছে, চল বাড়ি যাই। রাফি হেসে বলল, আরে ভাই, এখনই কেন? চল সার্কাসটা দেখে যাই। কিছু না ভেবেই আমি রাজি হলাম। কিন্তু সার্কাস শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। মেলা থেকে বের হয়ে আমরা বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে একটা অজানা ভয় ঢুকে গেল। কারণ যে পথ দিয়ে যেতে হবে সেই পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। শীতের রাত, চারদিকে নিস্তব্ধতা, আকাশে ফ্যাকাশে চাঁদের আলো, কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে ঝুলছে রসের হাড়ি। চাঁদের আলোয় রাস্তা যেন অদ্ভুতভাবে ঝিকমিক করছে। সবকিছু সুন্দর, তবুও বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল। মনে মনে দোয়া পড়তে পড়তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। দূর থেকে শ্মশানঘাটের গেটের কাছে একটা ছোট বাতির আলো দেখা গেল। আমার ভয়টা তখন কয়েক গুণ বেড়ে গেল। কষ্ট করে শ্মশানঘাট পার হলাম, কিন্তু পেছনে তাকিয়ে দেখি একটা বড় কুচকুচে কালো বিড়াল আমাদের পিছু নিয়েছে। ওটা আমাদের পিছন পিছন আসছে আর আস্তে আস্তে মিউ মিউ ডাকছে। বিড়ালটা এতটাই কালো ছিল যে শুধু তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। অনেকক্ষণ ধরে ওটা আমাদের অনুসরণ করছিল। রাফি বিরক্ত হয়ে রাস্তা থেকে ঢিলো তুলে বিড়ালের দিকে ছুঁড়ল, কিন্তু অবাক হয়ে গেলাম, একটাও ঢিলো তার গায়ে লাগলো না। আমার বুকটা ধক করে উঠল। মনে হলো এটা কোনো সাধারণ বিড়াল না। হঠাৎ দেখি বিড়ালটা আর নেই। আমরাও তখন কবরস্থানটা পার হয়ে এসেছি। একটু সাহস ফিরে পেলাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। কিছু দূর এগোতেই দেখি সেই একই বিড়াল এবার আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর এবার ওটা আগের চেয়ে অনেক বড়। এত বড় বিড়াল আমি জীবনে কখনো দেখিনি। রাফি নিচু গলায় বলল, ভাই, কোনো দিকে তাকাবা না, সোজা হাঁটো। ঠিক তখনই আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। বিড়ালটা হঠাৎ সামনে থাকা একটা বিশাল শিমুল গাছে উঠে গেল, আর ধীরে ধীরে ওটার আকার আরো বড় হতে লাগলো। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমরা দুজন রাস্তায় দাঁড়িয়ে, না পারছি এগোতে, না পারছি পিছোতে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। বিড়ালটা গাছের উপর বসে বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সুযোগ পেলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই সময় দূর থেকে একটা টর্চের আলো দেখা গেল। কেউ একজন আমাদের দিকে আসছে। লোকটা কাছে এসে বলল, কে ওখানে? রাফিরা নাকি? রাফি কাঁপা গলায় বলল, হ্যাঁ। দেখলাম আমার চাচা।
তিনি আমাদের খুঁজতে বের হয়েছেন। আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম। চাচা রাগ করে বললেন, এত রাতে কোথায় ছিলি তোরা? আমি কাঁপা গলায় বললাম, চাচা, ওই গাছটার দিকে দেখেন। চাচা টর্চের আলো গাছের দিকে ফেললেন, কিন্তু কিছুই নেই। চারপাশ খুঁজেও সেই বিড়ালের কোনো চিহ্ন পাওয়া গেল না। আমরা চুপচাপ চাচার সাথে বাড়ি ফিরে এলাম। সব ঘটনা খুলে বলার পর চাচা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোরা আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছিস। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। সেদিনের পর থেকে চাচার বাড়িতে গেলেও রাতে আর কখনো ওই শ্মশান আর কবরস্থানের পথ দিয়ে যাই না। আজও সেই রাতের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। তৃতীয় ইমেল। হেডফোন ব্যবহার করলে গল্পটা আরও ভয়ঙ্করভাবে অনুভব করতে পারবেন। ঘটনাটি পাঠিয়েছেন মারুফ নামের একজন ভাই। তিনি যা লিখেছেন আমি হুবহু সেটাই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মারুফ। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না, তাদেরকে আজ আমি একটা সত্য ঘটনা শোনাব। আমাদের বাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ছোট কমিউনিটি সেবা কেন্দ্র ছিল। আমরা যেটাকে সহজ করে রেড ক্রস বলতাম। সেখানে দুইজন মহিলা মিডওয়াইফ কাজ করত, রোগীদের দেখাশোনা করত। কিন্তু তাদের মধ্যে একজনকে আমার সব সময় অদ্ভুত লাগত। তার হাসি ভীষণ অস্বস্তিকর। ইয়া বড় বড় দাঁত বের করে হাসত, আর কথাও বলতো খুব জোরে। ওনাকে দেখলেই আমি এড়িয়ে চলতাম। একদিন রাতে ওই দুইজন আমাদের বাসায় এলো। বলল, আপা, আজ পূর্ণিমা, তাই চলে এলাম। আম্মার সাথে গল্পে মেতে উঠল। রাত বাড়তে বাড়তে প্রায় 12টা। হঠাৎ আম্মা আমাকে ডেকে বলল, ওনারা আজ আর যাবে না, তুমি গিয়ে রেড ক্রসের রাতটা থেকে আসো, সাথে কাউকে নিয়ে যেও। সেদিন আবার আব্বাও বাসায় ছিল না। আমি রেড ক্রসে যেতে ভয় পেতাম, কারণ প্রায় শুনতাম ওখানে কেউ মারা গেছে, কেউ মৃত্যুর সাথে লড়ছে, আর মাঝে মধ্যে নাকি রাতের বেলা মৃত্যুর আর্তনাদ শোনা যায়। তবুও আম্মাকে না বলতে পারিনি। একটা টর্চ নিয়ে বাজারে গেলাম কাউকে সাথে নেয়ার জন্য, কিন্তু কাউকে পেলাম না। শেষমেশ একাই চলে গেলাম রেড ক্রসে। তখন এলাকায় বিদ্যুৎ ছিল না, জেনারেটরই ভরসা। সেটাও রাত 10টা পর বন্ধ। আমি একটা মোমবাতি জ্বালালাম। বিছানা পরিষ্কার করতে গিয়ে দেখি একগুচ্ছ কালো চুল পড়ে আছে। ভাবলাম কারো হয়তো। ওটা টেবিলের কোণে রেখে দিলাম। হঠাৎ প্রস্রাবের খুব চাপ, কিন্তু বাথরুম কোথায় জানি না। মোমবাতি হাতে খুঁজতে খুঁজতে আমি গিয়ে ঢুকলাম অপারেশন রুমে। সাদা ঝুলানো 2টা অ্যাপ্রন দেখে হালকা ভয় পেলাম, তবুও ভিতরে ঢুকলাম। আর তখনই মনে হলো স্ট্রেচার থেকে কেউ একজন লাফ দিয়ে চোখের আড়ালে চলে গেল। এইবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। দ্রুত বের হয়ে দরজা বন্ধ করে দিলাম, প্রস্রাব না করেই। ফিরে এসে শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি, মনে মনে সূরা কালাম পড়ছি। কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। হঠাৎ মাঝরাতে একটা খচ 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 শব্দে ঘুম ভেঙে গেল। শব্দটা ঠিক যেন টিনের উপর কোনো বিড়াল নখ ঘষছে। আমি চুপ করে শুয়ে রইলাম। শব্দটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করছি। হঠাৎ চোখ গেল আমার মাথার উপরে তক্তার দিকে। অন্ধকারে আবছা দেখা যাচ্ছে, কিছু একটা ঝুলছে আর দুলছে, আর সেখান থেকেই আসছে ওই শব্দ। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে টর্চ খুঁজছি। ঠিক তখনই দরজায় জোরে জোরে ধাক্কা আর ডাক, মারুফ। এটা আম্মার গলা। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে জড়িয়ে ধরল, বলল, সব ঠিক আছে তো? পিছনে তাকিয়ে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে, ওরা হাসছে। একজন বলল, আপা, এগিয়ে দিয়ে আসবো নাকি একাই যেতে পারবেন? আম্মা কোনো কথা বলল না, শুধু আমার হাত ধরে বলল, চলো
আমি হাঁটছি আর ভাবছি তক্তার উপর কি ছিল। আম্মা এত রাতে কেন এলো? আর ওই মহিলাদের কথায় আম্মা চুপ কেন? রাস্তায় একটা কুকুর কাঁদছিল। ওই কান্না মনে হচ্ছিল কারো মৃত্যুর শোক। আমি আম্মাকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আম্মা ইশারায় চুপ থাকতে বলল। পূর্ণিমার আলো আর গভীর রাতের নীরবতা ভেদ করে আমরা বাসায় ফিরলাম। বাসায় ঢুকেই আম্মা আমাকে গোসল করালো, কিছু আয়াত পড়ে দিল আর বলল ঘুমিয়ে পড়তে পরের দিন সকালে। আমি সব খুলে বললাম। তারপর আম্মা যা বলল তা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই দাঁত বের করা মিডওয়াইফ একদিন একা ছিল রেড ক্রসে গভীর রাতে। সেও একই রকম খচখচ শব্দ শুনেছিল। হারিকেন জ্বালিয়ে দেখল উপর থেকে এক গুচ্ছ চুল পড়ে তার বিছানায়। সে উপরে তাকিয়ে দেখে তক্তার ফাঁক দিয়ে একটা পা ঝুলছে। সে দৌড়ে যায় অপারেশন রুমে, কিন্তু সেখানে গিয়ে যা দেখে একটা মৃতদেহ, সাদা কাপড়ে মোড়ানো, আর পাশে দুইটা শিশু কাঁদছে। এই দৃশ্য দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন মিলাদের আয়োজন করা হয়, তবুও এরপরও নাকি ওই জায়গায় অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতেই থাকত। জনশ্রুতি আছে অনেক রোগী ডাক্তারদের অবহেলায় মারা গিয়েছিল, আর তারাই নাকি আজও সেই জায়গায় ঘুরে বেড়ায়। যারা এই ভৌতিক যাত্রায় এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি এই অভিজ্ঞতা আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আপনার প্রিয় চ্যানেল ভূত এফএম ডার্ক। আরও এমন রহস্যময় ও শিহরণ জাগানো গল্প শুনতে আমাদের সাথেই থাকুন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার কল্পনারও বাইরে।